আসসালামু আলাইকুম। দেখছেন উন্নয়নে বাংলাদেশের নিয়মিত আয়োজন একযোগে সংবাদ। আমি মৌর রহমান। শুরুতেই দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সব শিরোনাম। কেমন ছিল ২৪ জুলাইয়ের ৪ তারিখ? আন্দোলনের উত্তাপে বদলে যেতে শুরু করেছিল দেশের পরিস্থিতি। শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না। শিক্ষকদের সম্মান ও মর্যাদা বাড়ানোর আহ্বান মির্জা ফখরুলের। গাজীপুরে মিছিলে ছাত্রলীগ নেতার বিস্ফোরক মন্তব্য, একটাই আইন চলবে, শেখ হাসিনা। বিশ্বজুড়ে যুক্ত হলো আরও ১০ লাখ নতুন ধনকুবের। সম্পদের বৈষম্যের শীর্ষে আমিরাত ও রাশিয়া। $৬৩০ কোটি প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে ভারত। সামরিক সক্ষমতা বাড়াতে বড় বিনিয়োগ। ৩০ বছর ধরে ৩০০ 5-স্টার হোটেলে প্রতারণা, শেষ পর্যন্ত ৬৯ বছর বয়সে ধরা অভিযুক্ত। ২০ বছরেই ভবিষ্যৎ রানী, ১৫০ বছর পর নারী শাসকের অপেক্ষায় স্পেন। শততম ম্যাচের আগে আবেগঘন স্বীকারোক্তি স্কালোনির, এই ম্যাচ হারলে খুব কষ্ট হতো, তবে দলই সবার আগে। জয়ের পর আত্মসমালোচনায় মেসি, কেপ ভার্দে আমাদের এক মুহূর্তও স্বস্তিতে থাকতে দেয়নি। এতক্ষণ দেখছিলেন আজকের গুরুত্বপূর্ণ সব শিরোনাম। সঙ্গে আছি আমি মৌর রহমান। এবার দেখে নিন দেশ বিদেশের আলোচিত ও গুরুত্বপূর্ণ সংবাদ বিস্তারিত। ২০২৪ সালের জুলাইয়ের ৪ তারিখ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সেদিন আরও বিস্তৃত হতে শুরু করে এবং দেশজুড়ে নতুন আলোচনার জন্ম দেয়। আন্দোলনের সেই দিনের ঘটনার প্রবাহ ও এর তাৎপর্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ২০২৪ সালের জুলাইয়ের ৪ তারিখ ছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনাপূর্ণ সময়ের একটি গুরুত্বপূর্ণ দিন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আরও বিস্তৃত হতে থাকে। রাজধানী সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে অবস্থান জানান। সেদিন আন্দোলনকারীরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে কোটা সংস্কার করে এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্লাস পরীক্ষার পাশাপাশি আন্দোলনের কর্মসূচিও চলতে থাকে। আন্দোলনের বিস্তার নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনও সক্রিয় ছিল। বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয় এবং আন্দোলনের গতি প্রকৃতির দিকে নজর রাখা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশ্লেষকদের মতে ৪ জুলাই ছিল এমন একটি দিন যখন আন্দোলনটি আরও সংগঠিত রূপ নিতে শুরু করে এবং পরবর্তী দিনগুলোতে এর প্রভাব দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আরও গভীরভাবে অনুভূত হয়। পরবর্তী সময়ে আন্দোলন নতুন মোড় নেয় এবং জাতীয় পর্যায়ে অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়। ২৪ জুলাইয়ের ৪ তারিখ তাই শুধু একটি দিনের ঘটনা নয়, বরং সেই সময়কার ধারাবাহিক ঘটনা প্রবাহের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে স্মরণ করা হয়। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, উন্নয়নী বাংলাদেশ। শিক্ষকদের সম্মান, মর্যাদা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, একটি জাতি গঠনের মূল কারিগর শিক্ষকরা এবং শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না। শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের মর্যাদা নিয়ে তার বক্তব্যের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না। তিনি বলেন, একটি জাতিকে গড়ে তোলার মূল কারিগর শিক্ষকরা, তাই সমাজে তাদের যথাযথ সম্মান, মর্যাদা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, শিক্ষকরাই ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ, জ্ঞান ও মানবিক মূল্যবোধে গড়ে তোলেন। একজন দক্ষ ও সৎ শিক্ষকই একটি দেশের উন্নয়নে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখতে পারেন। তিনি আরো বলেন, শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, সম্মান ও সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিতে হবে। একটি শিক্ষা বান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুলের মতে, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষা ব্যবস্থার উপর, আর সেই ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শিক্ষকরা।
তাই তাদের মর্যাদা রক্ষা করা মানে জাতির ভবিষ্যৎকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার বিষয়টিকে সময় উপযোগী বলে উল্লেখ করেছেন। আয়েশা নিঝুম, নিউজ ডেস্ক, উন্নয়নে বাংলাদেশ। গাজীপুরে একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ছাত্রলীগের এক নেতার বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে বিভিন্ন মহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঘটনাটির সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গাজীপুরে অনুষ্ঠিত একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ছাত্রলীগের এক নেতার বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মিছিল চলাকালে দেওয়া একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। ভিডিওতে ওই ছাত্রলীগ নেতাকে বলতে শোনা যায়, গাজীপুরে একটা আইন চলবে, শেখ হাসিনা। বক্তব্যটি প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহলে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ এর সমালোচনা করছেন। স্থানীয় সূত্র জানায়, বিদেশ থেকে দেশে ফেরার পর ওই নেতা গাজীপুরে আয়োজিত একটি মিছিলে অংশ নেন। সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি বিভিন্ন রাজনৈতিক মন্তব্য করেন। পরে সেই বক্তব্যের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। প্রয়োজনে ভিডিও সহ সংশ্লিষ্ট তথ্য উপাত্ত যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরও জোরালো হয়েছে। বিভিন্ন পক্ষ থেকে বক্তব্যটির পক্ষে ও বিপক্ষে প্রতিক্রিয়া জানানো হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। হাসনাতুজ্জাহান, নিউজ ডেস্ক, উন্নয়নে বাংলাদেশ। বিশ্ব অর্থনীতিতে উচ্চ সম্পদশালী মানুষের সংখ্যা বাড়লেও সমান তালে বাড়ছে সম্পদের বৈষম্য। সর্বশেষ আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে, গত এক বছরে বিশ্বে যুক্ত হয়েছে আরও প্রায় 10 লাখ নতুন ধনকুবের। বৈশ্বিক অর্থনীতির এই চিত্র ও এর প্রভাব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বজুড়ে উচ্চ সম্পদশালী মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। সর্বশেষ আন্তর্জাতিক সম্পদ বিষয়ক এক প্রতিবেদনে দেখা গেছে, গত এক বছরে বিশ্বে আরও প্রায় 10 লাখ নতুন ধনকুবের যুক্ত হয়েছে। তবে একই সময় সম্পদের বৈষম্য আরও প্রকট হয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়ার ধনী গরিবের ব্যবধান সবচেয়ে বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক অর্থনীতির বিভিন্ন খাতে প্রবৃদ্ধি, শেয়ার বাজারের ইতিবাচক ধারা, প্রযুক্তি খাতের সম্প্রসারণ এবং রিয়েল অ্যাসেটের মূল্যবৃদ্ধির ফলে বহু ব্যক্তি নতুন করে উচ্চ সম্পদশালীদের তালিকায় স্থান পেয়েছেন। তবে এই সম্পদ বৃদ্ধির সুফল সমাজের সব স্তরে সমানভাবে পৌঁছায়নি। বিশ্লেষকদের মতে, সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়ায় অল্প সংখ্যক মানুষের হাতে বিপুল পরিমাণ সম্পদ কেন্দ্রীভূত থাকায় সম্পদের বৈষম্য তুলনামূলকভাবে বেশি। অন্যদিকে মধ্যম ও নিম্ন আয়ের মানুষের সম্পদ বৃদ্ধির গতি অনেক ধীর হওয়ায় সামাজিক ও অর্থনৈতিক ব্যবধান আরও স্পষ্ট হয়ে উঠছে। অর্থনীতিবিদরা বলছেন, বৈশ্বিক অর্থনীতিতে নতুন ধন কুবেরের সংখ্যা বৃদ্ধি ইতিবাচক ইঙ্গিত দিলেও সম্পদের সুষম বন্টন নিশ্চিত না হলে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ভারসাম্য ও সামাজিক স্থিতিশীলতা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, কর্মসংস্থান সৃষ্টি, মানসম্মত শিক্ষা, আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা এবং কার্যকর কর নীতি বাস্তবায়নের মাধ্যমে সম্পদের বৈষম্য কমানো সম্ভব। একই সঙ্গে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্ব দেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। বিশ্বজুড়ে ধন কুবেরের সংখ্যা বাড়লেও এই পরিসংখ্যান একটি গুরুত্বপূর্ণ বাস্তবতাও সামনে এনেছে। বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির পাশাপাশি সম্পদের ন্যায্য বন্টন নিশ্চিত করা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জরুরি। আয়েশা নিঝুম, নিউজ ডেস্ক, উন্নয়নে বাংলাদেশ।
বিয়ে বাড়ির ভোজ টাইম ফর শাইনিং হোক। এখন উত্তরায় কিংবা এর আশেপাশে যে কোনো অনুষ্ঠান অথবা বিয়ের আয়োজন আরো জমজমাট করুন ফ্রি হল রেন্ট এবং প্রিমিয়াম ইন্টেরিয়রের সাথে। বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, যে কোনো অনুষ্ঠানে খাবারের দায়িত্ব দিন আমাদের। আপনার বিশেষ দিনের জন্য টাইম ফর শাইন দিচ্ছে পরিপূর্ণ ক্যাটারিং সার্ভিস। টাইম ফর শাইন আপনাকে অফার করছে কাস্টমাইজড মেনু, ফলে আপনার অনুষ্ঠানের মেনু আপনার পছন্দ মতো নিজেই সিলেক্ট করতে পারবেন। আমাদের এখানে আরো রয়েছে লাইভ মিউজিকের ব্যবস্থা, সুস্বাদু ভরপুর খাবারের টেবিলে মেতে উঠুন সবাই আনন্দ আয়োজনে। যে কোনো প্রোগ্রাম কিংবা আয়োজনের জন্য বুকিং করতে কল করুন নিচে দেওয়া নম্বরে অথবা ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ঠিকানা বাড়ি নং 41 সোনারগাঁ জনপদ রোড, বাংলাদেশ মেডিকেল, বিপরীত সাইড, সেক্টর 7, উত্তরা, ঢাকা। সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় বিনিয়োগের পথে হাঁটছে ভারত। প্রায় 630 কোটি মার্কিন ডলারের ব্যয়ে উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম কেনার উদ্যোগ নিয়েছে দেশটি। আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা আধুনিকায়নের এই পরিকল্পনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভারত তার সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে প্রায় 630 কোটি মার্কিন ডলার মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম কেনার উদ্যোগ নিয়েছে। দেশটির প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন এবং আকাশ, স্থল ও সমুদ্রপথে যুদ্ধ সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই বড় বিনিয়োগ করা হচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী নতুন এই ক্রয়ের আওতায় উন্নত প্রযুক্তির বিভিন্ন সামরিক সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, নজরদারি প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম যুক্ত হতে পারে। এর মাধ্যমে সশস্ত্র বাহিনীর অপারেশনাল সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়া এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং ভবিষ্যতের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত ধারাবাহিকভাবে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। একই সঙ্গে দেশীয় প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করার লক্ষ্যেও সরকার গুরুত্ব দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের বড় প্রতিরক্ষা চুক্তি শুধু সামরিক সক্ষমতাই বাড়ায় না, বরং দীর্ঘমেয়াদে প্রযুক্তিগত উন্নয়ন, প্রতিরক্ষা উৎপাদন এবং কৌশলগত অংশীদারিত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারতের এই উদ্যোগকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। আগামী দিনে প্রতিরক্ষা আধুনিকায়নের আরও নতুন প্রকল্প ঘোষণা করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। শারমিন আক্তার, নিউজ ডেস্ক, উন্নয়নে বাংলাদেশ। প্রায় 3 দশক ধরে বিশ্বের বিভিন্ন বিলাসবহুল 5 তারকা হোটেলে প্রতারণার অভিযোগে অবশেষে গ্রেফতার হয়েছেন 69 বছর বয়সী এক ব্যক্তি। কিভাবে দীর্ঘদিনের এই জালিয়াতির রহস্য উদ্ঘাটিত হলো, সে তথ্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 3 দশক ধরে বিশ্বের বিভিন্ন বিলাসবহুল 5 তারকা হোটেলে প্রতারণার অভিযোগ। অবশেষে 69 বছর বয়সে আইনের জালে ধরা পড়েছেন অভিযুক্ত ব্যক্তি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত 30 বছরে প্রায় 300টি 5 স্টার হোটেলে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা করেছেন তিনি। কখনো নিজেকে ধনী ব্যবসায়ী, কখনো আন্তর্জাতিক পরামর্শক, আবার কখনো বিশেষ অতিথি পরিচয় দিয়ে হোটেল কর্তৃপক্ষের আস্থা অর্জন করতেন। এরপর বিভিন্ন কৌশলে বিল পরিশোধ না করেই সরে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাম্প্রতিক একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে অতীতের বহু ঘটনার সঙ্গে একই ব্যক্তির সম্পৃক্ততার তথ্য সামনে আসে। দীর্ঘ নজরদারি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং বিভিন্ন সংস্থার তথ্য যাচাই শেষে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের মতে, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক তথ্য আদান প্রদানের কারণে বহু বছর ধরে চলা এই প্রতারণার রহস্য উদ্ঘাটন সম্ভব হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি এবং ভুয়া পরিচয় ব্যবহারের অভিযোগে আইনি প্রক্রিয়া চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা বিলাসবহুল হোটেলগুলোর অতিথি যাচাই ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নতুন করে সামনে এনেছে। তদন্ত শেষ হলে অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আয়েশা নিঝুম, নিউজ ডেস্ক, উন্নয়নে বাংলাদেশ। মাত্র 20 বছর বয়সে স্পেনের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করছেন রাজকুমারী লিওনর। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে প্রায় 150 বছর পর আবারও একজন নারী শাসক পেতে যাচ্ছে স্পেন। ইউরোপের এই রাজপরিবারের উত্তরাধিকার ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মাত্র 20 বছর বয়সেই ইতিহাসের অংশ হওয়ার পথে এগিয়ে চলেছেন স্পেনের রাজকুমারী লিওনর।
রাজা ষষ্ঠ ফিলিপের জ্যেষ্ঠ কন্যা হিসেবে তিনি দেশটির সিংহাসনের উত্তরাধিকারী। ভবিষ্যতে তিনি রানীর দায়িত্ব গ্রহণ করলে প্রায় ১৫০ বছর পর আবারও একজন নারী শাসকের নেতৃত্ব দেখবে স্পেন। ২০০৫ সালে জন্ম নেওয়া লিওনোর ছোটবেলা থেকেই রাজকীয় দায়িত্ব পালনের জন্য শিক্ষা ও সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন। সাংবিধানিক আইন, আন্তর্জাতিক সম্পর্ক এবং একাধিক ভাষায় দক্ষতার পাশাপাশি বর্তমানে তিনি স্পেনের সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। স্পেনের সর্বশেষ কোনো নারী নিজ অধিকারে সিংহাসনে বসেছিলেন রানী দ্বিতীয় ইসাবেল, যার শাসনের অবসান ঘটে ১৮৬৮ সালে। তাই লিওনোরের সিংহাসনে আরোহণ স্পেনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে। বিশ্লেষকদের মতে রাজকুমারী লিওনোর শুধু রাজপরিবারের উত্তরাধিকারী বহন করছেন না, বরং আধুনিক সময়ে স্পেনের রাজতন্ত্রকে আরও শক্তিশালী ও নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য করে তোলার প্রস্তুতিও নিচ্ছেন। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির কোচিং ক্যারিয়ারের ১০০তম ম্যাচ ঘিরে ফুটবল অঙ্গনে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। এই মাইলফলকের আগে নিজের অনুভূতির কথা জানিয়ে তিনি বলছেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি তার কোচিং ক্যারিয়ারের ১০০তম ম্যাচকে ঘিরে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই বিশেষ মাইলফলকের ম্যাচে হারলে তা তার জন্য খুবই কষ্টের হতো, তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের স্বার্থই সবসময় তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। স্ক্যালোনি বলেন, ১০০তম ম্যাচ অবশ্যই আমার ক্যারিয়ারের একটি স্মরণীয় মুহূর্ত। স্বাভাবিকভাবেই আমি জয় চেয়েছিলাম, যদি হারতাম খুব কষ্ট লাগতো, কিন্তু দিনের শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দল কিভাবে খেলছে এবং আমরা আমাদের লক্ষ্য পূরণের পথে এগোতে পারছি কিনা। তিনি আরও বলেন, আর্জেন্টিনা এমন একটি দল যেখানে ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলগত সাফল্যই সবচেয়ে বেশি মূল্য পায়। খেলোয়াড়দের আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং একসঙ্গে লড়াই করার মানসিকতাই বর্তমান দলের সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন তিনি। বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তবে স্ক্যালোনির বিশ্বাস, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে এবং সবাই নিজেদের সেরাটা দিতে পারলে শিরোপা ধরে রাখার লড়াইয়ে দলটি অনেক দূর এগিয়ে যেতে পারবে। স্ক্যালোনির অধীনে আর্জেন্টিনার সাম্প্রতিক বছরগুলোতে বড় বড় সাফল্য অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় তার ১০০তম ম্যাচও সমর্থকদের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে। এখন ফুটবল প্রেমীদের অপেক্ষা এই সফল যাত্রা আর কত দূর নিয়ে যেতে পারেন আর্জেন্টিনার এই কোচ। আয়েশা নিঝুম, নিউজ ডেস্ক, উন্নয়নে বাংলাদেশ। কঠিন লড়াই শেষে কেপ ভার্দের বিপক্ষে জয় পেলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে আত্মসমালোচনা করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলছেন, প্রতিপক্ষ পুরো ম্যাচ জুড়েই তাদের উপর চাপ সৃষ্টি করেছিল। বিশ্বকাপের নকআউট পর্বে এই জয় এবং মেসির মূল্যায়ন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াই শেষে জয় পেলেও নিজের দলের পারফরম্যান্স নিয়ে আত্মসমালোচনা করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ শেষে তিনি বলেন, প্রতিপক্ষকে সহজভাবে নেওয়ার কোনো সুযোগ ছিল না, বরং পুরো ম্যাচ জুড়েই কেপ ভার্দে আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল। মেসি বলেন, অনেকে হয়তো শুধু ফলাফল দেখবেন, কিন্তু মাঠের লড়াই ছিল অনেক কঠিন। কেপ ভার্দে আমাদের এক মুহূর্ত স্বস্তিতে থাকতে দেয়নি। তারা পুরো ম্যাচ জুড়েই আমাদের চাপে রেখেছিল এবং দৌড়ের ওপর রেখেছিল। তিনি আরও বলেন, বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিটি দলই নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেয়, তাই কোনো প্রতিপক্ষকে ছোট করে দেখার সুযোগ নেই। ম্যাচের কিছু সময় আর্জেন্টিনা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি বলেও স্বীকার করেন তিনি। মেসির মতে, এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে আরও গোছানো ফুটবল খেলতে হবে। বল দখল, রক্ষণে সমন্বয় এবং সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে উন্নতির প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। এদিকে কঠিন এই জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনা শেষ ১৬ নিশ্চিত করেছে। সামনে আরও কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে দলের ভুলগুলো শুধরে নেওয়ার দিকেই এখন মনোযোগ দিচ্ছেন কোচ লিওনেল স্কালোনি এবং তার শিষ্যরা। ফুটবল বিশ্লেষকদের মতে, কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি আবারও দেখিয়ে দিয়েছে যে বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ম্যাচই সহজ নয়। আর জয়ের পর মেসির আত্মসমালোচনামূলক মন্তব্য সেটিই নতুন করে সামনে নিয়ে এসেছে। নিলয় নীল, নিউজ ডেস্ক, উন্নয়নে বাংলাদেশ।
প্রিয় দর্শক, এই ছিল আজকের একযোগে সংবাদ। সঙ্গে ছিলাম আমি মৌর রহমান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।